আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম আমি সজীব ভাইয়া তোমাদের সেই প্রিয় গল্পর 31 নাম্বার পার্ট, অদ্ভুত তোমার মায়া। তো চলো কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। নাদিয়ার চেক আপ করিয়ে বেরিয়ে আসে নাদিয়া ও উদয়। বেবি আর নাদিয়া একদম সুস্থ আছে, কোনো সমস্যা নেই। ডক্টরের ভাষ্য মতে নাদিয়ার নর্মাল ডেলিভারিতেই বেবি হবে, কোনো রিস্ক নেই। শুধু ঠিকমতো খাওয়া দাওয়া আর নিজের যত্ন নিতে হবে, সেই সাথে দেখে শুনে হাঁটাচলা করতে হবে। বাহিরে উম্মেহানি চৌধুরী অপেক্ষা করছিলেন এতক্ষণ ধরে। তিনজন হসপিটাল থেকে বেরোনোর উদ্দেশ্য আগায়। উম্মেহানি চৌধুরী চোখ আটকায় চেয়ারে বসে থাকা জারার দিকে। মাথা কপাল সহ ব্যান্ডেজ বাঁধা, পায়ে প্লাস্টার করা, হাতেও ব্যান্ডেজ, চোখে মুখে হাতে আঘাতের চিহ্ন। পাশেই বসে আছে ওর হাজবেন্ড ইমন। দেখে মনে হচ্ছে রেগেই আছে ছেলেটা, কোনো কিছু নিয়ে চাপার আগেই স্বরে কথা বলছে যারার সাথে। যারা নিচের দিকে তাকিয়ে শুনছে, কিছু বলছে না। চোখ বেয়ে এক ফোঁটা দু ফোঁটা করে পানি গড়িয়ে পড়ছে একটু পর পর। যারার চোখের পানি দেখে উম্মেহানি চৌধুরীর মনে একটু শান্তি শান্তিই লাগে। আগে ওর অবস্থা দেখে তো আরো শান্তি লাগতো। এই মেয়ের জন্য ওনার ছেলেটা কত কষ্ট পেয়েছে, কি বিভীষিকাময় দিনগুলো পার করেছে ছেলেটা। এই লোভী মেয়ের সাথে কি হয়েছে জানার আগ্রহ জাগে উম্মেহানি চৌধুরীর মনে। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কেউ মেরে ল্যাংড়া করেছে? দেখে তো মনে হচ্ছে কেউ মেরেছে, কারণ অ্যাক্সিডেন্ট হলে চোখ মুখের এই অবস্থা হবে না। দেখে মনে হচ্ছে সুন্দর চেহারার কেউ অতি যত্নে নকশা এঁকেছে নিজের হাতে। আহা, চেহারার কি সুরত হয়েছে রে! সুন্দর চেহারা গেল কই? ওনার মন উসখুস করছে যারার সামনে গিয়ে চ্যাটাং চ্যাটাং করে কিছু বলতে। এই শয়তান মেয়ে ওনার ছেলেকে হসপিটালে অপমান করেছিল, প্রহর বলেছে। কি কি করেছিল বলেছিল, এ টু জেড সবই বলেছে প্রহর। মাকে আসতে না দেখে পিছন ফিরে তাকায় উদয়। মায়ের চোখ অনুসরণ করে দেখে মা চেয়ারে বসে থাকা জারার দিকে তাকিয়ে আছে। কপাল ভুল কুঁচকে কিছু সময় মায়ের দিকে তাকিয়ে এরপর মৃদু গলায় ডাকে, মম, আসছো না কেন? ছেলের ডাক শুনে ছেলের দিকে ফিরে তাকান উম্মেহানি চৌধুরী। 2 কদম এগিয়ে যান ছেলের কাছে, মৃদু শব্দে বলেন, তুই একটু দাঁড়া, আমি আসছি। কেন, কোথায় যাবে, কি করবে? বাড়ি চলো, লেট হচ্ছে। জাস্ট কয়েক মিনিট বলেই চেয়ারে বসে থাকা জারার দিকে এগিয়ে যায়। পেছন থেকে কয়েকবার মম বলে ডাকে উদয়, তবে উম্মেহানি চৌধুরী আর পিছনে ফিরে তাকান না। সোজা গিয়ে দাঁড়ায় জারার সামনে। তাকিয়ে থাকে উদয়। নাদিয়া ওর পাশে চুপচাপ দাঁড়িয়ে দেখে চলছে। উম্মেহানি চৌধুরী কি করতে চাইছেন এখন? আবার না হসপিটালে ঝগড়া বাঁধিয়ে দেয়। প্রহর সেদিন নাদিয়ার সামনেই সবকিছু বলেছিল, যারা কি কি করেছে উদয়ের সাথে এবং কি কি বলেছিল। সেদিন উম্মেহানি চৌধুরী রাগে ফোঁস করেছিলেন, একে তো দেবরের মেয়ের উপর রেগে বোম হয়েছিল, তার উপর জারার কথা শোনার পর ওনার ইচ্ছে করছিল জারার বাড়িতে গিয়ে 2-4 ঘা লাগিয়ে দিয়ে আসতে। নিজের সম্মুখে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে মুখের দিকে তাকায় যারা। মুখের সামনে উম্মেহানি চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেজা চোখ মুখ ছোটা হয়ে যায়। ইমন নিজেও চোখ তুলে উম্মেহানি চৌধুরীর দিকে তাকায়। উম্মেহানি চৌধুরী স্বাভাবিক ভঙ্গিতে যারাকে বলে, কেমন আছো যারা? কি হয়েছে তোমার? চোখ মুখের এমন বেহাল দশা কেন? অ্যাক্সিডেন্ট করেছিলে নাকি? কিছু না বলে চোখ নামিয়ে নেয় যারা। কথা বলবে না নাকি আমার সাথে? চোখ তুলে তাকায় যারা। তোমাদের দুজনকে দেখছি, তোমাদের বেবি কোথায়? নিয়ে আসনি হসপিটালে? আবার চোখ নামিয়ে নেয় যারা। ইমন যারার মুখের দিকে তাকিয়ে আবার উম্মেহানি চৌধুরীর দিকে তাকায়। এরপর বলে, বেবি আসবে কোথা থেকে? দুনিয়ায় আসতে দিলে তো থাকবে? পেটে থাকতেই তো মেরে ফেলেছে আমার সন্তানকে। এখন তো ইচ্ছে করে ওর গলা চেপে মেরে ফেলি আমি। কেন বাবা, কি হয়েছে? কি হয়নি বলুন? একে বিয়ে করে জীবনটা শেষ। উদয় বেঁচে গেছে ওকে বিয়ে না করে। এটাকে না গিলতে পারছি আর না ফেলতে পারছি। গলার মধ্যে কাটার মতো আটকে আছে। ইচ্ছে তো করে পাছায় লাথি দিয়ে জীবন থেকে সরিয়ে দেই। এত মারার পরেও কিভাবে বেঁচে আছে আল্লাহ তাআলা ভালো জানেন। কই মাছের জান সহজে কি বের হতে চায়?
শেষের কথাগুলো আস্তে আস্তেই বলে, তবে উম্মেহানি চৌধুরী আর যারা স্পষ্টই শুনতে পায়। নিজেকে অন্যের সামনে অপমান করতে দেখে যারা মুখ খুলে বলে, তুমি আমাকে এভাবে পাবলিকলি অপমান করতে পারো না ইমন, শুধু আমার দোষ দিচ্ছ যে তুমি নিজে কি নিজে ধোয়া তুলসী পাতা নাকি? একদম কথা বলবি না নষ্টা মহিলা, তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো কিন্তু। তোকে বিয়ে করে নিজের হাতে জীবনটা নষ্ট করেছি আমি। কোনো শয়তান যে আমার ঘাড়ে উঠে বসেছিল যে তোর মতো বড় শয়তানকে বিয়ে করলাম। তোকে কম ভালোবেসেছিলাম, কিন্তু তুই কি করেছিস আমার সাথে? আমার খেয়ে, আমার পরে, আমার টাকায় ফুর্তি করে তুই অন্যের বেড গরম করেছিস দিনের পর দিন। শেষের কথাগুলো শুনে উম্মেহানি চৌধুরী মনে হলো ওনার কানে কেউ যেন গরম সীসা ঢেলে দিয়েছে। ইমন উম্মেহানি চৌধুরীর দিকে তাকিয়ে বলে, এই শয়তান মহিলা আমার দুটো সন্তানকে খুন করেছে, আমার টাকায় খেয়ে পরে অন্যকে সঙ্গ দিয়েছে দিনের পর দিন, আর আমি টের পাইনি কিছুই। উদয়ের সাথে রিলেশনে থাকা অবস্থায় 3বার অ্যাবর্শন করেছিল। এতবার অ্যাবর্শন করার পরেও এই মহিলা কিভাবে বেঁচে আছে, সুস্থ আছে, সেটাই আশ্চর্যের বিষয়। কচ্ছপের থেকেও এর আয়ু দীর্ঘ আর শক্ত বোধ হয়। উম্মেহানি চৌধুরী এক দৃষ্টিতে তাকিয়ে আছে যারার দিকে, যারা নিচের দিকে তাকিয়ে আছে। যা আকাম কুকাম করেছে এত বছর ধরে সব ফাঁস হয়ে গেছে। ওর ফ্যামিলিও ওকে আর বাড়িতে তুলবে না। সারা জীবনের জন্য মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই মেয়ের জন্য কত অপমান হতে হয়েছে ওর বাবা মায়ের। মান সম্মান সব বালির সাথে মিশিয়ে দিয়েছে, ত্যায্য করেছে এই কন্যাকে তারা। ইমন সব জানার পর রাগে ক্ষোভে উড়াধুরা মেরে যারাকে ল্যাংড়া বানিয়ে দিয়েছে। বইয়ের সামনে মিউ মিউ করতে থাকা ইমন এখন বাঘের মতো গর্জন করে সব সময়। এখানে শুধু যারার একার দোষ না, ইমনেরও দোষ আছে। ইমন নিজেই বউকে নিয়ে বিভিন্ন পাবে, বারে, নাইট ক্লাবে ঘুরে বেরিয়েছে, বিভিন্ন ছেলেদের সাথে মেশার সুযোগ করে দিয়েছে। যারার রূপ সৌন্দর্য দেখে এতই পাগল হয়েছিল যে বউ যা যা বলেছে তাই করেছে চোখ বন্ধ করে। ইমন যে ধোয়া তুলসী পাতা তাও না, ও নিজেও বিয়ের আগে একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু বিয়ের করার পর সেরকম কিছু আর করেনি। তবে সুন্দরী মেয়ে দেখলে কুনজর ঠিকই দিত। উম্মেহানি চৌধুরী একবার যারা তো আরেকবার ইমনের দিকে তাকায়। উদয় কি কোনোভাবে যারার এই সব কিছু জেনে গিয়েছিল? সেজন্য কি দ্বিতীয়বার যারার মুখ দেখতে চায়নি? যারা উদয়ের কাছ থেকে চলে যাওয়ার পর সবাই যখন যারাকে বুঝিয়ে সুঝিয়ে আবার উদয়ের জীবনে নিয়ে আসতে চাইছিল, তখন উদয় কি এই কারণেই বলেছিল ওকে চাই না আমার লাইফে, ওর মুখটাও দেখতে চাই না, আজকের পর থেকে ওর নাম উচ্চারণ করবে না আমার সামনে? উদয়ের রাগী স্বরে বলা কথাগুলো কেউ আর যারাকে ওর জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেনি। সেই রাতেই উদয়ের অ্যাটাক হয়। তার রেশ বেয়ে বেড়াতে হলে এতগুলো দিন। বেশি আঘাত পেয়ে কি ছেলেটার এই অবস্থা হয়েছিল? যারার সাথে সম্পর্কে থাকা অবস্থায় যারার নাম শুনলেই উদয়ের ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেখা দেখা দিত। যখন যারা যা বলতো তাই করত। যারার প্রতি ছিল সীমাহীন বিশ্বাস আর ভালোবাসা। কিন্তু সেই বিশ্বাস ভালোবাসা সেদিন হসপিটালের কেবিনে কয়েক সেকেন্ডের মধ্যে ঘৃণায় রূপ নেয়। সবাই ভেবেছিল যারা উদয়কে ছেড়ে চলে যাওয়ার উদয়ের অ্যাটাক হয়েছিল, কিন্তু অ্যাটাক হয়েছিল তো যারার বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে। যাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসলো তার বিশ্বাসঘাতকতা কিছুতেই মেনে নিতে পারছিল না উদয়। তাই তো সেদিন দ্বিতীয়বারের মতো মরণের দ্বারগোড়ায় পৌঁছে গিয়েছিল। ভাগ্য ভালো হওয়ায় বেঁচে গিয়েছিল সেবারেও। যারার বিশ্বাসঘাতকতার কারণেই কি উদয় মেয়ে মানুষ পছন্দ করতো না? যারার কাছ থেকে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সকল নারীদের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল, বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছিল। যারার সামনে দাঁড়িয়ে থাকতেও উম্মেহানি চৌধুরীর গা ঘিন ঘিন করছে। একটা মেয়ে এতটা নোংরা কিভাবে হতে পারে? এরকম ঘটনা যেন আজকাল কমন বিষয়। আজকালের অনেক মেয়েদের কাছে এসব পুতুল খেলার মতো। যখন যাকে পছন্দ হয় তখন তার সাথেই খেলা মেতে ওঠে। তাদের হালাল সম্পর্ক, হালাল জিনিস কোনো কিছুই পছন্দ নয়। তাদের হারাম সম্পর্ক বা যাই হোক না কেন সেসবই বেশি পছন্দের। হারামের দিকে তাদের ঝোঁক বেশি। তাই তো হালালকে পেছনে ফেলে হারামের পেছনে ছুটে চলে। তার ছেলেটা আগেই এই মেয়ের হাত থেকে বেঁচে গেছে, এতেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা করেন অবশ্যই বান্দার ভালোর জন্যই করেন। উম্মেহানি চৌধুরী আর 1 মিনিটও দাঁড়ায় না,
যা করতে এসেছিল তা না করেই চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। ঘুরতেই দেখে উদয় নাদিয়ার হাত ধরে ওনার পাশেই দাঁড়িয়ে আছে। এখানে কখন চলে আসলো ওরা? ভাবনার সাগরে এতটাই ডুব দিয়েছিলেন যে বুঝতেই পারেননি ওরা দুজন পাশে এসে দাঁড়িয়েছে। যারা ইমন ওদের দুজনের দিকে তাকায়। নাদিয়ার গায়ের গড়ন দেখেই বোঝা যাচ্ছে ও প্রেগনেন্ট। বোরকা হিজাবের আড়ালে সব ঢাকা পড়লেও উঁচু পেটটা স্পষ্ট। উদয়ও নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এক হাতের মুঠোয় বউ, অন্য হাতের মুঠোয় স্টিক। দেখতে আগের চেয়ে অনেক গুণ বেশি হ্যান্ডসাম লাগছে। বয়স বাড়ার সাথে সাথে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে যেন। উদয়ের দিকে চোখ আটকে থাকে যারার। ওর তাকানো দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ মানুষটা ওর সামনে দাঁড়িয়ে আছে। অনেকগুলো দিন পর আজ উদয়কে আবারও মনে ধরে। মম, এই দুর্গন্ধের মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছো? শরীর খারাপ করবে কিন্তু। তাড়াতাড়ি চলো এখান থেকে। চলো। সত্যি সত্যি শরীর খারাপ লাগছে আমার। পায়ে পা মিলিয়ে বাহিরের দিকে এগিয়ে যায় তিনজন। উদয়ের হাঁটতে খুব বেশি সমস্যা হচ্ছে না। বইয়ের হাত ধরে কি সুন্দর হেঁটে এগিয়ে যাচ্ছে। যারা আজ বুঝতে পারছে জীবন কত বড় ভুল করছে। হীরা রেখে মরীচিকা আর কাছের পেছনে ছুটে বেরিয়েছে এতকাল। এত কিছুর পরেও উদয় আজ হ্যাপি আছে। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। যারা এখন উদয়ের চোখ মুখের দিকে তাকিয়েছিল তখন স্পষ্ট দেখেছে উদয়ের চোখে মুখে তৃপ্তির হাসি। সেই হাসি কিসের জন্য ছিল? জবাব যারার জানা নেই। লাইফে হ্যাপি আছে সেই জন্য, নাকি যারার বর্তমান অবস্থা দেখে? উদয় যেন নিজের হাসি দ্বারা উপহাস করে গেল যারার। একদিন উদয়কে অপমান করেছিল ল্যাংড়া বলে, কিন্তু সময়ের ব্যবধানে আজ সে নিজেই ল্যাংড়া হয়ে গেছে। অন্যের সাহায্য ছাড়া হাঁটতে চলতে পারে না। সারা জীবনের জন্য মা হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। ইমনও ওকে আর রাখবে না বোধহয়। খুব শীঘ্রই হয়তো ডিভোর্স দিয়ে দিবে, নয়তো সারা জীবন কাজের বুয়া বানিয়ে রাখবে আর সেভাবেই ট্রিট করবে। সময় এবং প্রকৃতি আজ উদয়ের হয়ে যেন এরাই প্রতিশোধ নিয়ে নিয়েছে। কয়েকদিনের মধ্যে ইমন দ্বিতীয় বিয়ে করবে। মেয়েও পছন্দ করা শেষ। এখন ওর জায়গা হবে হয়তো বেডরুম থেকে স্টোর রুমে। নিজের ভবিষ্যতের কথা স্মরণ হতেই আবার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে যারার। কি থেকে কি হয়ে গেল? সাজানো গোছানো জীবনটা মুহূর্তেই এলোমেলো হয়ে গেছে। কথায় কথায় ইমন গায়ে হাত তোলে এখন। মেরে মেরে আধমরা বানিয়ে ফেলেছে, তাতেও ক্ষান্ত হয় না। মারধরের উপর খাড়ায় গা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। ছোট্ট একটা ভুল সব শেষ করে দিল। নিজের হাতেই নিজের এই জীবন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। বাবা মা ভাই বোনের দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। সুস্থ না হওয়া পর্যন্ত ইমনেরই কাছে থাকতে হবে। সুস্থ হওয়ার পর কিছু একটা ব্যবস্থা করা যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের জন্য আজকে ভিডিওটা কিছু লং করলাম। আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আরও লং ভিডিও হবে। আপনাদের যদি ভালো লাগে বেশি বেশি কমেন্ট করে সাবস্ক্রাইব করে আপনাদের প্রিয় সজীব ভাইয়ার পাশে থাকবেন।